শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। আজ শনিবার 25 আষাঢ় 1429 বঙ্গাব্দ 9 জুলাই 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। স্মরণকালের ভয়াবহ বন্যা পাল্টে দিয়েছে সিলেটে কোরবানির পশুর হাটের চিত্র। পবিত্র ঈদুল আজহার আগের দিনও পুরোদমে জমে উঠতে পারছে না পশুর হাট। আজ শনিবার 9 জুলাই বিকেল পর্যন্ত সিলেটের বিভিন্ন পশুর হাট বিক্রেতার চাইতে ক্রেতাই কম দেখা গেছে, তবে রাতে বেচাকেনা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার বিকেলে সিলেট নগরের প্রধান পশুর হাট কাজীর বাজার ঘুরে জানা যায়, গতকাল বিকেলে বাজারে কিছুটা ক্রেতামুখর হলেও শনিবার সকাল থেকে তেমন ক্রেতাদের সাড়া পাওয়া যাচ্ছে না। ওই বাজারে গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। পশুর হাটটি ঘুরে দেখা গেছে এবার বন্যার কারণে বাইরের জেলা থেকে ব্যাপারীরা তেমন গরু নিয়ে আসতে পারেননি। আর সীমান্ত ঘেঁষা সিলেটে ভারত থেকেও এবার তেমন গরু আসেনি, ফলে বাজারে চলছে দেশি এবং খামারিদের গরুর ওপর নির্ভর করে। বাজার কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার পর্যন্ত কাজীর বাজার প্রায় ক্রেতা শূন্য ছিল। গতকাল শুক্রবার একটু ক্রেতার সমাগম হয়েছে, তবে শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ফের বাজার ক্রেতা শূন্য। মাঝারি থেকে শুরু করে বড় গরু দেখা গেলেও বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন বেশি। রাতে বাজার জমে উঠবে বলে আশা করছেন তারা। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আজ ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আজ শনিবার 9 জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। এসব স্থানে সকালে ঈদ জামাতের নামাজ আদায় করেন মুসল্লিরা, এরপর তারা পশু কোরবানি দেন। অনেক বছর ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করার কথা জানিয়ে আসছেন এসব গ্রামের বাসিন্দারা। জানা গেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার 15টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। গ্রামগুলো হলো রাধানগর, ধর্মপাশা, উত্তরপাড়া, দুধবহর, বাদশাহগঞ্জ, সৈয়দপুর, কান্দাপাড়া, দশথারি, রাজনগর, ফাতেমানগর, নলগাড়া, বাহুয়ারকান্দা, মেউহারি, মহদিপুর, গাছতলা এবং জামালপুর। ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের কিছু ঈদের নামাজ পড়েছেন এবং ওখানকার মুসল্লিরা নামাজ শেষে কোরবানি দিয়েছেন। অপরদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারেও আগাম ঈদের নামাজ আদায় করল অর্ধশতাধিক পরিবার। শনিবার সকালে শহরের সার্কিট হাউস এলাকার একটি বাসায় তারা ঈদুল আজহার নামাজ আদায় করেন। জেলা পরিদর্শক মোহাম্মদ আবুল হোসেন সাংবাদিকদের জানান, তাদের লোকজন নিরাপত্তায় রেখে নিজ দায়িত্বে সেখানে ছিল এবং সার্কিট হাউসের পেছনে একটি বাড়িতে 63 জন মুসল্লি নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। সিলেটের ওসমানীনগরে পিতাকে হত্যার অভিযোগে পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত 1টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলার পশ্চিম রোকনপুরে একটি বন্যা আশ্রয় কেন্দ্র থেকে হত্যাকারী জুবেদ মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার বয়স 20 বছর। জুবেদ মিয়া বাক এবং শ্রবণ প্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ। নিহত লেবু মিয়া উপজেলার পশ্চিম রোকনপুর গ্রামের মৃত আশিফ আলের পুত্র। গ্রেফতারিত জুবেদ মিয়া একই গ্রামের লেবু মিয়ার পুত্র। জানা গেছে উপজেলার তাজপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের লেবু মিয়া একই গ্রামের বকফুল নেসাকে বিয়ে করেন। 10 বছর আগে পারিবারিক কলহে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তিনি ছেলেকে নিয়ে স্বামীর ঘর ত্যাগ করেন। সম্প্রতি বন্যা একটি আশ্রয় কেন্দ্রে উঠেন লেবু মিয়ার বোন আয়াতুন নেসা। গত 2 জুলাই তার 8 বছরের মেয়ে সাইমা আক্তার চাঁদনিকে বন্যার পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় জুবেদ। বিষয়টি জেনে পরদিন লেবু মিয়া জুবেদকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে 4 জুলাই দুপুরে লেবু মিয়ার বাড়িতে তাকে একা পেয়ে কোড়ালের হাতল দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে লেবু মিয়াকে বাড়ির উঠানে বন্যার পানিতে ফেলে সে চলে যায়। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল এবং পুলিশের কাছ থেকে লেবু মিয়ার মৃত্যুর বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। এই বিষয়ে শুক্রবার দিবাগত রাতে ওসমানীনগর থানায় জাবেদ মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয় এবং মামলা দায়েরের পরপরই জাবেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল রোববার 10 জুলাই মুসলিম উম্মার ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এবারে সিলেটে পবিত্র ঈদুল আজহায় ছোট বড় 3269টি ঈদগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে। সিলেট নগরী এবং শহরতলির বড় উল্লেখযোগ্য মসজিদগুলোর ঈদের জামায়াতের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে ইতোমধ্যেই। সিলেট সিটি কর্পোরেশন সিসিক এলাকায় দ্রুততার সঙ্গে কোরবানির বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সিসিক কর্তৃপক্ষ। মহানগরী জুড়ে প্রায় 1400 পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য অপসারণে কাজ করবেন এবং অপসারণের কাজ তদারকি করবে 11টি টিম। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। মেয়র আরিফ বলেন, আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারেও 24 ঘন্টার মধ্যে কোরবানির সমস্ত বর্জ্য অপসারণ করতে হবে, এজন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
সবাইকে আহ্বান জানানো হয়েছে সবাই যেন নির্ধারিত স্থানে কোরবানি দেন এবং যেখানে সেখানে বর্জ্য না ফেলেন, বিশেষ করে ড্রেন, ছড়া বা নদীতে বর্জ্য না ফেলার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি। রোববার সকাল 6টা থেকে সিসিকের অন্তত 1400 পরিচ্ছন্নতা কর্মী মাঠে থাকবেন বলে জানানো হয়েছে এবং কাজের সুবিধার্থে নগরীকে 4টি জোনে ভাগ করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অর্ধশতাধিক ট্রাকের মাধ্যমে বর্জ্যগুলো অপসারণ করা হবে। পররাষ্ট্রমন্ত্রী সিলেট 1 আসনের এমপি ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে দীর্ঘদিন কোনো নদী সংস্কার হচ্ছে না, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। একসময় সিলেট দিঘির শহর ছিল, চারপাশে পুকুর ছিল, কিন্তু আজ সেসব কিছুই নেই। যত জলাশয় ছিল দখল হয়ে গেছে এবং সাগর দিঘিতে 1 ফোঁটা পানি নেই। এসব কারণেই এত বড় বন্যা দেখা দিয়েছে। শনিবার 9 জুলাই সকালে সদর উপজেলার নয়াবাজারে সিলেট যুবলীগের উদ্যোগে বন্যা কবলিত মানুষের খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার বিতরণকালে পররাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন। তিনি আরো বলেন, গত 16 জুন রাতে স্থানীয় একজন চেয়ারম্যান রাত 3টার দিকে তাকে বন্যার ছবি দেন এবং দেখা মাত্র সিলেট পানির নিচে তলিয়ে যাচ্ছে। তখন ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রীকে তিনি ফোন দিয়ে বলেছেন এবং দুর্যোগ মন্ত্রী আশ্বস্ত করেছেন ত্রাণ পাঠানোর জন্য। মানুষকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছেও তিনি সাহায্য চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করে দিয়েছেন। সেনাবাহিনীকে পাঠিয়ে মানুষজনকে উদ্ধারের ব্যবস্থা করেছেন এবং বন্যায় সিলেটি সরকারের পক্ষ থেকে যা সাহায্য এসেছে তার কখনো আসেনি বলেও মন্তব্য করেছেন ডক্টর একে আব্দুল মোমেন। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে হামলা বা নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আজ শনিবার জাতীয় ঈদগাহ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় কামরুল হাসান বলেন, গোয়েন্দা তথ্য সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। হামলা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। যেসব স্থানে বড় বড় জামাত হবে সেখানে র্যাব সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করবে। তিনি আরো বলেন, তারা আত্মতুষ্টিতে ভুগছে না। গোয়েন্দা নজরদারি এবং সাইবার জগতে মনিটরিং বৃদ্ধি করা হচ্ছে। র্যাব জঙ্গিদের কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে প্রস্তুত। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আরো বলেন, ঢাকা সহ সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা সুইপিং করা হবে। পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছেড়েছেন 35 লাখ সিম ব্যবহারকারী। তারা ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন শনিবার এক ফেসবুক পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মন্ত্রী জানান, 8 জুলাই সব মিলিয়ে 35,30,732 সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে গেছে। এর মধ্যে গ্রামীণ ফোন সিমের সংখ্যা 15,83,332, রবির 9,75,613 এবং বাংলা লিঙ্কের 8,49,460, টেলিটকের 1,22,327 জন সিম ব্যবহারকারী একসাথে ঢাকার বাইরে গেছেন। ঈদের ছুটির আগে 7 জুলাই ছিল শেষ কর্মদিবস, তাই ওই দিন রাত থেকেই ঢাকায় ছাড়ার চাপ বেড়ে যায়। পরশুদিন শুক্রবার হওয়ায় অনেক মানুষ একসঙ্গে রাজধানী ছেড়ে যান। এই তথ্য থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়, কেননা এই তথ্য মোবাইল সিমের সংখ্যার ভিত্তিতে করা। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এছাড়াও ঈদের ছুটিতে ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরা রয়েছে। শিশুদের নামে কোনো মোবাইল ফোন নিবন্ধন করা নেই। সুতরাং এই তথ্য থেকে প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। রাজধানীর বাস টার্মিনালে এসে দক্ষিণাঞ্চলের যাত্রীরা টিকিট পাচ্ছেন না। বাস কাউন্টার থেকে বলা হচ্ছে, পদ্মা সেতুর কারণে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর সহ ওই অঞ্চলের লঞ্চে যাওয়া যাত্রীরা এখন এই রুট ব্যবহার করছেন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলের যেসব যাত্রী আগে গাবতলী হয়ে বাড়ি যেতেন তারাও এখন সায়দাবাদ টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সায়দাবাদ হয়ে এসব রুটে বাড়তি যাত্রীর চাপ সামলাতে নতুন করে বাস নামানো হয়নি। তো স্বাভাবিকের তুলনায় বেশিরভাগ যাত্রী টিকিট পাচ্ছেন না। এই চাপ তারা সামলাতে পারছেন না। এদিকে বাসের টিকিট পেলেও কয়েক ঘন্টা টার্মিনালে থাকতে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রুটের যাত্রীদের। আজ শনিবার বেলা 11টায় কয়েকজনকে দেখা যায় এবং 1টা পর্যন্ত তারা টিকিট পাননি। এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘুরেও টিকিট না পেয়ে তারা হতাশ। এতক্ষণ শুনছিলেন জাতীয়। এবারে আন্তর্জাতিক। ইউক্রেনের সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা জ্বালানি বাজারে ভয়াবহ সংকট তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের দাবি, রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলো নিজেদের বিপর্যয় ডেকে আনছে। তিনি বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোই বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। নিষেধাজ্ঞার পরিণতি আরো ভয়াবহ হতে পারে, এমনকি বৈশ্বিক বাজারেও নামতে পারে বিপর্যয়। পুতিন আরো বলেছেন, তিনি জানেন ইউরোপ রাশিয়ার জ্বালানির বিকল্প খোঁজার চেষ্টা করছে, তবে মনে হয় এই পরিস্থিতিতে গ্যাসের দাম আরো বাড়বে এবং গ্রাহক পর্যায়ে জ্বালানি খরচও অনেক বেড়ে যাবে। পুতিনের দাবি, পশ্চিমারা তাদের ক্ষতির কথা এর মধ্যে স্বীকার করে নিয়েছে, আর সেই ক্ষতির পরিমাণ $1.8 ট্রিলিয়ন। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কার হাজার হাজার বিক্ষোভকারী পুলিশি প্রতিবন্ধকতা গুড়িয়ে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের সরকারি বাসভবনে ঢুকে পড়েছে। বিক্ষোভকারীদের আগ্রাসী পদক্ষেপের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন গোতাবায়া রাজপাকসে।
সামরিক বাহিনীর সহায়তায় শুক্রবারই গোতাবায়া সরকারি বাসভবন ত্যাগ করেছেন বলে জানিয়েছে একটি প্রতিবেদনে রয়টার্স এবং শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি সূত্র জানিয়েছে। গোয়েন্দাদের কাছ থেকে শনিবারের বিক্ষোভের খবর পেয়ে শুক্রবার সামরিক বাহিনীর তত্ত্বাবধানে নিজ বাসভবন ত্যাগ করেছেন গোতাবায়া। বর্তমানে তিনি কোথায় আছেন তা উল্লেখ করেনি মন্ত্রণালয়, তবে জানিয়েছে তিনি নিরাপদে আছেন। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সিলেট সহ সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। 17 দিন পর সিলেটে করোনায় 2 মৃত্যু। সিলেটে 17 দিন পর ফের করোনা ভাইরাস জড়িত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার 24 ঘন্টার মধ্যে প্রাণ গেছে 2 জনের। সংশ্লিষ্টরা বলছেন সিলেটে এখন করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে গত 21 জুন সকাল 8টা থেকে 22 জুন সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। পেরিয়েছে 17 দিন। সর্বশেষ গতকাল শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল 8টার মধ্যে মারা গেছেন 2 জন। তারা দুজনেই সিলেট জেলার বাসিন্দা। এই নিয়ে বিভাগের মৃতের সংখ্যা দাঁড়ালো 1238 জনে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেট জেলার মৃত্যু হয়েছে 1042 জন। এছাড়াও সুনামগঞ্জে 75, মৌলভীবাজারে 72 এবং হবিগঞ্জে রয়েছেন 49 জন। সারা দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 29,198 জন। এছাড়াও একই সময়ের মধ্যে 939 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,89,040 জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 837 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 19,12,204 জন। একই সময়ে 6,024টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 15.55%। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।